আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমাদের বিব্রেনের বায়োলজি সাবিত ভাই আগামী 60 দিনে তোমাদেরকে 1000 জীববিজ্ঞান প্রশ্ন সমাধানের যেই আমরা অভিপ্রায় রেখেছি তারই আজকে ষষ্ঠ দিনে তোমাদের সামনে এসে হাজির হয়েছে আমাদের রক্ত সংবহনতন্ত্র অধ্যায়ের উপরে আমাদের বিএসসির জন্য। আমি তবুও বলবো ডিপ্লোমা যারা আছো ইতিমধ্যে তোমাদের পঞ্চম দিনের জন্য বা পঞ্চম ক্লাসে হৃদযন্ত্রের যত কথা অংশ থেকে তোমাদের জন্য কিন্তু আপলোড হয়ে গিয়েছে, তবুও তোমরা কিন্তু এই ক্লাসটাও করবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা এখানে লেখা আছে। আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ডে 6-এ চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ডে 6-এ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রক্ত সম্পর্কিত, অর্থাৎ বিএসসিদের জন্য যেই রক্ত আছে বা এইচএসসির যে বইটা আছে সেখান থেকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এর উপরে যে এমসিকিউগুলো হয়েছে তার অংশবিশেষ আমরা এখন দেখব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে দেখো যে রক্তের মোট কত শতাংশ রক্তরস। তো আমাদের একদম প্রথমে বেসিক একটা প্রশ্নই হচ্ছে এইটা, বেসিক দুইটা প্রশ্ন, একটা হচ্ছে রক্ত সম্পর্কিত অর্থাৎ রক্তকে সেন্ট্রিফিউজ করলে আমরা কী কী পাই, আর দ্বিতীয় যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে এই রক্তের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা ধর্ম। সো প্রথম প্রশ্নটাই আমরা একদম সহজ একটা প্রশ্ন পেয়ে গিয়েছি যে মোট কত শতাংশ রক্তরস। তো আমরা জানি যে এটাকে সেন্ট্রিফিউজ করলে আমরা মোটামুটি দুইটা পোর্শন পাই, উপরে একটা হলুদাভ আমাদের রক্তরস বা প্লাজমা, নিচে পাই রক্তকণিকা। সো সেই হিসাবে আমরা জানি যে উপরে 55% কি থাকে, 55% আমার রক্ত রস থাকে বা প্লাজমা থাকে। তো সেই হিসাবে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। এবং তোমরা যদি এখানে একটু ভিজুয়ালাইজ করো যে উপরের যে পোর্শনটা এটা কিন্তু হলুদাভ থাকে, কি থাকে, হলুদাভ থাকে। তো প্লাজমার রং কি, প্লাজমার রং হলুদাভ এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ বেশি পরিমাণে আছে। আর এখানে রক্তকণিকা, যার 99%ই কি লোহিত রক্তকণিকা এবং খুবই সামান্য অংশ বা 1% থাকে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। ওকে, সহজ কথা, সুন্দর কথা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। এই যে বললাম তোমাকে যে আমাদের রক্তের পরবর্তী যে সেগমেন্টের প্রশ্নটা হয় সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো অর্থাৎ ধর্মগুলা। সো রক্তের আপেক্ষিক গুরুত্ব বা রক্ত পানি অপেক্ষা কত গুণ ভারী। সো তোমাকে কিন্তু কনফিউজড করার জন্য এখানে অনেকগুলো অপশন ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে। সো আমরা মোটামুটি জানি যে রক্ত পানি অপেক্ষা কিছুটা ভারী, এ কারণে কিন্তু রক্ত খুব সহজেই গাঢ় তরল হিসেবে আমাদের চোখে পড়ে বা রক্ত খুব সহজেই জমাট বেঁধে যায়। সো এ কারণে আমরা কিন্তু এটার উত্তর হিসেবে এত বড় মানে এত ছোট বা এত ছোটও না, বরং এত বড়ও না, বরং 1.065 এটা সঠিক উত্তর। অর্থাৎ রক্তের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা 1.065 গুণ ভারী। ওকে, সো এখন এইটা সম্পর্কিত তোমাদের ভিজুয়ালাইজেশন অলওয়েজ আমি তোমাদেরকে সব থেকে বেশি যেটা বলি যে কোনো নিমোনিক কিন্তু আমরা ইউজ করবো না। আমরা সবসময় কি করব, আমরা সবসময় আমাদের এই পারফেক্ট কিছু আমরা ভিজুয়ালাইজেশন করবো। সো এই ভিজুয়ালাইজেশনের কারণ যাতে করে তুমি যখন এটা পড়তেছো তখন তোমার মাথায় যেন মানে এটা সেট হয়ে থাকে। ঠিক আছে, এটা কি হয়ে থাকে, সেট হয়ে থাকে। অর্থাৎ এইরকম ভিজুয়ালাইজেশন তুমি অন্য কোথাও অন্য কোনো ক্ষেত্রে দেখবা না। সো এই ভিজুয়ালাইজেশনটা শুধুমাত্র এই টপিকের জন্য তোমার জন্য মাথায় সেট হয়ে থাকবে। তো রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে, যার ওজন আমরা বলতে পারি প্রায় 8% তার দেহের। এটার পিএইচ থাকে 7.35 থেকে 7.45, যেটাকে আমরা বলতে পারি গড়ে 7.40। এটার আপেক্ষিক গুরুত্ব 1.065 এবং এটার তাপমাত্রা সাধারণত থাকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওকে, আচ্ছা, গেল এটা। এরপর দেখো হিমোগ্লোবিনের কয়টি পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত হয়। সো কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আমাদের এরকম সহজ অধ্যায়গুলোর সাথে একটু আমাদের ঝামেলা করবে। সো এই ধরনের প্রশ্নগুলো যেন তোমাদের মিস না যায়, এই কারণে এখানে দুইটা প্রশ্ন আছে এমন। তারই একটা প্রশ্ন এইটা যে হিমোগ্লোবিনের কয়টি পলিপেপটাইড চেইনের সাথে আমাদের এই হিম গ্রুপ যুক্ত হয়। তো তোমরা জানো যে হিমোগ্লোবিনের হিম অংশটা আমাদের লৌহ গঠিত একটা রঞ্জক, আর গ্লোবিন একটা প্রোটিন। সো প্রোটিন থাকার কারণে অবশ্যই এখানে পলিপেপটাইড চেইন থাকবে। সো এটা কয়টা আমার এই গ্লোবিনের যে পলিপেপটাইড চেইন, এরকম কয়টা পলিপেপটাইড চেইন একটা হিম গ্রুপের সাথে সংযুক্ত হয়। অর্থাৎ আমি যদি তোমাকে একটু সাজিয়ে বলি যে আমার এখানে কি আছে, আমার এখানে আছে হিম গ্রুপ, কি আমার এখানে দুইটা পোর্শন আছে, একটা আমার হিম, একটা আমার হিম, আর একটা আমার গ্লোবিন। সো গ্লোবিন কি, গ্লোবিন আমার যেহেতু এখানে গ্লোবিনটা কি, গ্লোবিনটা আমার প্রোটিন অণু। গ্লোবিনটা কি, এটা আমার প্রোটিন পোর্শন বা প্রোটিন অণু, ঠিক না? সো এটার ক্ষেত্রে আমরা তো বুঝতেই পারতেছি যে প্রোটিন যেহেতু, তার মানে কি এখানে অসংখ্য পলিপেপটাইড থাকবে। ঠিক আছে, সো এটা আমার টোটাল কয়টা, টোটাল 4টা, কয়টা পেপটাইড, টোটাল কয়টা, 4টা। এরকম 4টা পলিপেপটাইড চেইন এখানে থাকে। ঠিক আছে, সো এরকম 4টা পলিপেপটাইড চেইনের সাথে আমার একটা হিম গ্রুপ, যেটা একটা লৌহ গঠিত বা আয়রন গঠিত একটা কি রঞ্জক, কি রঞ্জক, একটা আমাদের লাল বর্ণের একটা রঞ্জক আমরা এখানে দেখতে পাই, এবং যেটার কারণে আমার কি হয়, যেটার কারণে আমার রক্তের রং কি হয়, লাল হয়। তাহলে আমরা অ্যান্সার করে ফেললাম, এটার উত্তরটা কি, 4টি। দেখি তো আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। একদম সঠিক। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা 4টা পলিপেপটাইড চেইন, এবং এইখানে এটা মূলত আমাদের একটা সম্পূর্ণ বুঝিয়েছে। সো ওই যে আমরা মাঝখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি, ওইটাই আমাদের কি হিম। আর এই যে এটাকে তুমি আরেকটু ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে 4টা আমাদের কি আছে, পলিপেপটাইড চেইন আছে, এবং এইখানে এটার কারণেই
আমার এটার রংটা কি হয়ে গেল, মানে পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ সংযুক্ত হয়ে এটার রং কি হয়ে গেল, লাল বর্ণের হয়ে গেল। সো এটা এখানে লেখা আছে যে এই হিম গ্রুপের জন্যই হচ্ছে রক্তের বর্ণ লাল হয়, এবং হিম হচ্ছে লৌহ ধারণ করে একটা রঞ্জক, এবং গ্লোবিন কি প্রোটিন জাতীয় পদার্থ। ভেরি গুড, ওকে। এরপর দেখো কোন রক্তকণিকার ডায়াপেডেসিস দেখা যায়। ডায়াপেডেসিস, পেডেসিস মানে কি একটা চলন, রাইট? আমরা জানি যে পোডিয়া মানে হচ্ছে কি, পোডিয়া মানে হচ্ছে পা, পেডেসিস বা পোডেসিস মানে হচ্ছে আমার চলন। সো ডায়াপেডেসিস হচ্ছে এমন একটা চলন যে চলনটা হচ্ছে অ্যামিবার মতো করে চলে। অ্যামিবা মানে কি, যে কোনো জায়গায় যে কোনো সময় তোমার হচ্ছে ক্ষণপথ সৃষ্টি করে। ক্ষণপথ মানে কি, যে আমরা যদি হচ্ছে এখান থেকে কোথাও হেঁটে যেতে চাই, তার মানে আমার সম্পূর্ণ দেহটা কি সেই অংশ সেরকম করে আমার দেহ অনুযায়ী হচ্ছে যদি কোনো ফাঁকা জায়গা পাই সেখানে যেতে পারবো। বাট অ্যামিবারা করতে পারে কি, যে ওরা নিজেদের মতো ইচ্ছা মতো তাদের দেহটাকে সংকোচন প্রসারণ করে চলাফেরা করতে পারে। সো আমাদের যে নিউট্রোফিল আছে, নিউট্রোফিল একটা বেশ ভালো কাজ করতে পারে। সে কি করতে পারে, সে হচ্ছে আমাদের এই যে ও আর হচ্ছে মনোসাইট, এরা দুজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, রাইট? সো এখন এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ওরা দুজন জীবাণু ভক্ষণ করে, এই কারণে কিন্তু ওদের বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন জায়গায় যেতে হয়। সো ওইখানে যাওয়ার জন্য ওরা কিন্তু হচ্ছে আমাদের সব জায়গায় ওদের সাইজ অনুযায়ী যাবে না, যেসব জায়গায় হচ্ছে ওরা পৌঁছাতে পারে না সেখানে কিন্তু ওরা কি, ওরা বলতে নিউট্রোফিল কি করে, ডায়াবেটিসিসের মাধ্যমে সেখানে পৌঁছায়। সো একটু দেখো, লক্ষ্য করো যে নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম, এবং এই যে অ্যামিবার চলনটাই হচ্ছে কি অ্যামিবার মতো চলন। অয়েড মানে হচ্ছে আমাদের মতো বা সদৃশ, আর অ্যামিবা তো অ্যামিবা। সো এটার চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কৌশিক জালিকা প্রাচীরে কণিকার ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে এবং সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, ডায়াবেটিসিস। তো ডায়াবেটিসিসের ব্যাপারটা যদি অ্যামিবার থেকে লক্ষ্য করো, যে অ্যামিবার চলনটা আসলে ঠিক কিভাবে হয়, এই যে দেখছো যে অসংখ্য অ্যামিবা কিন্তু কিভাবে চলতেছে, দেখছো এই যে চলাফেরা করতেছে, ওই যে হুট করে হচ্ছে যে কোনো জায়গায় সে তারা কি করতে পারে, তারা হচ্ছে চলাচল করতে পারে। এবং এ কারণেই হচ্ছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে অ্যামিবার মতো চলন। কিসের মতো চলন, অ্যামিবার মতো চলন, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো সময়ে বা হচ্ছে যে কোনোভাবে তারা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলাচল করতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে পরবর্তী প্রশ্ন চলে আসো, বেজোফিলের গড় আয়ু কত? সো সাধারণত আমাদের হচ্ছে এরকম গড় আয়ু বা হচ্ছে এই ধরনের প্রশ্ন আমরা হচ্ছে সাধারণত বলি যে খুব একটা বেশি প্রয়োজন নেই, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে এগুলা মাঝে মাঝে চেঞ্জ করে দেয় তারা, সো এই কারণে খুব একটা বেশি তোমার হচ্ছে প্রশ্ন নাও হতে পারে। বাট যেহেতু হচ্ছে আমাদের এটা আশঙ্কায় আছে যে আসলেও আসতে পারে, এই কারণে হচ্ছে আমরা এটা পড়বো। সো দেখো কি বলা হয়েছে, যে বেজোফিলের গড় আয়ু কত? সো এটা মোটামুটি হচ্ছে ওর যে ব্যাস, এটা খুব ভালো মনে রাখার জন্য, যে বেজোফিলের ব্যাসও যত, ওর তোমার হচ্ছে গড় আয়ু তত, সেটা কত, 12 থেকে 15 দিন। ওকে, আর এই যে 5 থেকে 9 দিন কার, অনুচক্রিকার গড় আয়ু। ওকে, সো আমাদের যে গ্রানিউলোসাইট আছে, অর্থাৎ আমাদের দানাদার গ্রানিউলোসাইট, বেজোফিলের গড় আয়ু হচ্ছে 12 থেকে 15 দিন। এটি লিউকোসাইটের সবচেয়ে কম অংশ, অর্থাৎ আমাদের লিউকোসাইটের সব থেকে বেশি বা সব থেকে বড় যে অংশটা, বিশেষ করে আমাদের গ্রানিউলোসাইটের, সেটা হচ্ছে আমাদের নিউট্রোফিল, প্রায় 60%। আর সব থেকে কম কে, আমাদের এই লোকটা, অর্থাৎ আমাদের এই যে দেখতেই পাচ্ছ নীল বা বেগুনি বর্ণের বেজোফিল। ওকে, কেন বেজোফিল, মানে কেন বেগুনি বর্ণের, কারণ হচ্ছে ওরা তো দানাদার, ওই যে গ্রানিউলোসাইট, গ্রানিউল মানে হচ্ছে দানাদার, দানাদার কোষ বা হচ্ছে দানাদার আমাদের সাইটোপ্লাজম সমৃদ্ধ, অল্প ক্ষারধর্মী। এখন এটা অল্প ক্ষারধর্মী হওয়ায় এটা যখন ক্ষারাসক্ত হয়, অর্থাৎ ক্ষার দ্বারা যখন তুমি এটাকে চুবাবা বলতে ক্ষার দ্বারা যখন এটাকে রিয়াকশন ঘটাবা, তখন দেখবা যে এটা হচ্ছে নীলবর্ণ বা বেগুনি বর্ণ ধারণ করে। সো বইতে যেহেতু নীলবর্ণ ধারণ করে, আমরা নীলবর্ণই পড়বো। ওকে, সো এছাড়া এটা হিস্টামিন ক্ষরণ করে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং হেপারিন নিঃসরণ করে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রক্ত জমাট বাড়তে বাধা দেয়। তোমার প্রশ্ন এইটা আসবে, এটা আসবে, অর হচ্ছে তোমার হেপারিন নিঃসরণ করে কোনটি, এটা আসবে। হেপারিন নিঃসরণ করে কোনটি, বেজোফিল, মাত্রই তুমি পড়ে আসছো। ওকে, এখন হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট একটা জিনিস আমি হচ্ছে এখানে তৈরি করেছি, যেটা হচ্ছে তোমাদের ওই যে হয় না, আমরা হচ্ছে ওই যে হাতে ফিল করো এর জন্য বেজোফিল, মাথায় ফিল করো এর জন্য ফিল টিল কি সব বলে, এইসব এর কোনো দরকার নেই। আমাদের এক্স্যাক্ট যেই জিনিসটা এইটা আমরা পড়বো, অর্থাৎ যে জিনিসটা আমার জন্য প্রয়োজন, যেটা হচ্ছে কি আমি আমার বায়োলজির ভাষায় পড়বো, রাইট? ওকে, সো কোনো নেমোনিক আমরা এখানে পড়বো না, আমরা হচ্ছে আমাদের বায়োলজির ভাষায় পড়বো, ঠিক আছে? সো বায়োলজির ভাষাটা কি দেখো, বায়োলজির ভাষা হচ্ছে যে আমাদের এইগুলার নাম কেন এরকম নিউট্রোফিল, তারপর হচ্ছে ইওসিনোফিল কিংবা হচ্ছে বেজোফিল হলো, কারণ হচ্ছে এটাকে আমরা বিশেষ রঞ্জন ক্ষমতা বা স্টেইনিং প্রপার্টির উপর ভিত্তি করে এটাকে আমরা পার্থক্য করি বা হচ্ছে এরকম নাম করি। সো একটু দেখো, নিউট্রোফিলের ক্ষেত্রে নিউট্রোফিল এটার আসছে কোত্থেকে, এটা আসছে নিউট্রাল থেকে। তো তোমরা সবাই জানো নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে সে একই সাথে অ্যাসিডিক এবং বেসিক, অর্থাৎ একই সাথে অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের ডাই মানে হচ্ছে যেই জিনিসটার উপরে স্টেইনিং করা হয়। স্টেইনিং আবার একটু আরও বেশি দূরের জিনিস। সো আমাদের এটা জাস্ট জানলেই হবে যে আমরা যদি হচ্ছে কোনো কিছুকে মানে কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস বা কোনো কিছুকে যদি আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে চাই, সেটাকে আমরা ওই যে ছোটোবেলায় আমরা দেখতাম না যে অনুবীক্ষণ যন্ত্রে, এখনও তো দেখি, অনুবীক্ষণ যন্ত্রে রেখে এরকম একটা চারকোনা এরকম একটা জিনিসের উপরে রেখে
এরকম একটা আমাদের হচ্ছে স্মিয়ারের উপরে রেখে, স্মিয়ার না, এটা হচ্ছে কি আমাদের একটা কি বলতে পারি যে একটা আমাদের যেটার উপরে রেখে আর কি তোমার হচ্ছে কাজটা করা হয়, ঠিক আছে। সো এরকম একটা জিনিসের উপরে রেখে তারপরে হচ্ছে তোমার এরকম একটু স্মিয়ার দেওয়া হয়, অথবা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি এরকম একটা আমাদের তোমার মানে কি বলতে পারি মানে কি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে ছোট্ট করে একটু এটার কি বলতে পারি আমরা যে তোমার হয় না যে এটার উপরে রাখলে আমার হচ্ছে যেটা দিয়ে আমি হচ্ছে পরীক্ষাটা করবো আর কি, যেটা দিয়ে পরীক্ষাটা করব সেই পরীক্ষার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে রাখি। তো এই যে আমাদের একটা ডাই তৈরি হলো, ঠিক না, এই যে একটা ডাই তৈরি হলো, এখন এই ডাইয়ের প্রতি এরকম হচ্ছে যে কোনো সেটা অ্যাসিডিক হোক বা বেসিক, যে কোনো ডাইয়ের প্রতি কি এটা আমার সমানভাবে সংবেদনশীল, অর্থাৎ এটা অ্যাসিডিকের প্রতিও যেমন সংবেদনশীল আবার ডাইয়ের প্রতিও। তার মানে কি সে নিরপেক্ষ, দুই দিকেই তার হচ্ছে টান দেয়, ঠিক আছে, দুই দিকেই কি সে হচ্ছে টানে। তো দুই দিকে যদি কেউ টানে কাউকে তাহলে কি সে তো হচ্ছে আমাদের নিরপেক্ষ, ঠিক না। তার মানে কি সে না অ্যাসিডিক না বেসিক, দুইটার মাঝখানে এসে সে হচ্ছে কি হয়ে গেল, সে হচ্ছে আমাদের নিরপেক্ষ হয়ে গেল। সো এ কারণে নিউট্রোফিল কি, নিউট্রোফিল হচ্ছে নিরপেক্ষ ডাইয়ের প্রতি আকর্ষণ দেখায়, এবং নিউট্রো মানে হচ্ছে ন্যাচার মানে আমাদের নিউট্রাল বা নিরপেক্ষ, আর ফিল মানে হচ্ছে আকর্ষণ। ফিল মানে কি আমাদের যে ফিলিংস আছে সেই ফিলিংসের মতো এটা কি আকর্ষণ। তার মানে সে হচ্ছে নিরপেক্ষ ডাইয়ের প্রতি আকর্ষণ দেখায়, অর্থাৎ যে শ্বেত রক্তকণিকা অ্যাসিডিক এবং বেসিক উভয় ধরনের ডাই গ্রহণ করে, গোলাপি বা হালকা বেগুনি রং ধারণ করে, তাদেরকে আমরা নিউট্রোফিল বলি। সো এটাকে আমাদের বইতে গোলাপি বা বেগুনির বদলে এখানে বলা হয়েছে কি, অর্থাৎ বর্ণহীন বলা হয়েছে। কি বলা হয়েছে, বর্ণহীন বলা হয়েছে। যেহেতু এটাকে বর্ণহীন বলা হয়েছে তার মানে আমরা এটাকে বর্ণহীনই পড়ব। এবং এই যে বর্ণহীন আমাদের নিউট্রোফিল, এই বর্ণহীন নিউট্রোফিল কিন্তু আমরা এখানে বেশ ভালো করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইন টোটাল বইটার যেটা লেখা আছে ওইটাই পড়তে হবে। সো এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম। সেমভাবে আমাদের হচ্ছে ইউসিন, ইউসিন হচ্ছে আমাদের ইউসিন নামক একটা অ্যাসিডিক ডাই থেকে এসেছে, এবং এটার মানে হচ্ছে যে এটা আমাদের এই যে ইউসিনোফিলের যে গ্রানিউলগুলো, অর্থাৎ এখানে যে দানাগুলো আছে, এখানের যে দানাগুলো আছে, হ্যাঁ এখানে যে দানাগুলো আছে এই দানাগুলো কি করে, এই দানাগুলো হচ্ছে আমাদের অ্যাসিডের প্রতি কি বিশেষভাবে আমাদের সংবেদনশীল। তো এই ডাই দ্বারা ইউসিনোফিলের গাঢ় কমলা বা লালচে রং ধারণ করে। ফিল মানে হচ্ছে আকর্ষণ, অর্থাৎ ইউসিনোফিল কি অ্যাসিডিক ডাইয়ের প্রতি আকর্ষণ দেখায়, এবং এ কারণেই আমাদের ইউসিনোফিল কি করে, ইউসিনোফিল হচ্ছে লিশম্যান রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে, এই যে লালচে বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে, লালচে বর্ণ বা হচ্ছে লাল বর্ণ ধারণ করে, রাইট। ওকে, এরপর দেখো যে তাই একে হচ্ছে ইউসিনোফিল বলা হয়। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে বেজোফিলিটি থেকে দেখো বেজ, বেজ মানে কি, বেজ মানে হচ্ছে ক্ষার। তোমরা সবাই জানো বেজ মানে কি, ক্ষার। তার মানে হচ্ছে এটা আমার এমন একটা অংশ বা এমন একটা আমার হচ্ছে আমাদের লিউকোসাইট বা হচ্ছে শ্বেত রক্তকণিকার অংশ যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক গ্রানিউলগুলো বেসিক ডাই দ্বারা হচ্ছে রঞ্জিত হবে বা ক্ষারীয় ডাই দ্বারা রঞ্জিত হবে। সো ফিল মানে হচ্ছে আকর্ষণ, ওই যে সেম ব্যাপার যে এগুলো হচ্ছে ডাইয়ের বেসিক ডাইয়ের প্রতি আকর্ষণ দেখায়, এবং যেই শ্বেত রক্তকণিকা বেসিক ডাই গ্রহণ করে বা ক্ষারীয় ডাই গ্রহণ করে গাঢ় বেগুনি বা নীলচেত বর্ণ ধারণ করে। সো আমাদের বইতে লেখা আছে কি, মনে আছে তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম যে আমরা এখানে পড়বো হচ্ছে ইলা, অর্থাৎ ইলা হচ্ছে কি যে ইউসিন হচ্ছে লিশম্যান রঞ্জকে লাল বর্ণ ধারণ করে, এটা হচ্ছে পড়বো বেনি। বেনি মানে কি, বেনি মানে হচ্ছে এটা বেজোফিলটা কি করে নীল বর্ণ ধারণ করে, তার মানে হচ্ছে আমরা নীলচেটা পড়বো। ওকে, তো তাদেরকে আমরা বেসোফিল বলবো। ওকে, সো এখানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলেছি, তোমাদের এটা সংক্রান্ত আরেকটা ভিডিও আমি হচ্ছে আমাদের চ্যানেলে খুব দ্রুত আপলোড করে দিব, অবশ্যই সেখান থেকে একবার দেখে নিবে, রাইট। ওকে, ঠিক আছে, ডান। চলে আসলো তাহলে পরবর্তী প্রশ্নটা, যে রক্ততঞ্চনের জন্য মোট কতটি ক্লটিং ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ আমাদের রক্ততঞ্চন বা কোথাও কেটে গেলে আমরা যে হচ্ছে সাথে সাথে সেখানে কি হয়, ক্লট হয় বা হচ্ছে রক্তটা তঞ্চিত হয়, অর্থাৎ রক্তপাতটা বন্ধ হয়, বন্ধ হওয়ার পর সেখানে হচ্ছে জায়গাটা পর পুনরায় সেরে যায়। সো এটার জন্য টোটাল কয়টা ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চন ফ্যাক্টর রয়েছে সেটার উত্তর আমরা মোটামুটি সবাই জানি যে টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে, রাইট। সো এই 13টার মধ্যে আমাদেরকে জানতে হবে যে এটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 4টা কি কি, ফাইব্রোনিজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। সো 4টা হচ্ছে সিরিয়াল ওয়াইজ 1 2 3 4, এবং এটাকে আমরা কিন্তু রোমান হরফে লিখি। তোমাকে সামনে হয়তো বা দিয়ে দিল 1 নাকি হচ্ছে 1 নাকি হচ্ছে 2 নাকি হচ্ছে 2, এরকম করে যে কোনো মানে 4টা অপশন দিয়ে দিল, ঠিক আছে। সো তোমাকে হচ্ছে এরকম আমাদের 13 কিভাবে লেখে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে 13 তোমার হচ্ছে রোমান হরফে লিখলো, আর হচ্ছে এরকম করে লিখলো, ঠিক আছে। সো এই যে দুইটা লিখলো, এই দুইটার মধ্যে কোনটা সঠিক হবে, যেটা হচ্ছে তোমার এভাবে লেখা, অর্থাৎ রোমান হরফে লেখা, রাইট। সো এই কারণে হচ্ছে তুমি রোমান হরফটা দিবা। সো কি বলা হয়েছে, আর এখানে একটা ছোট্ট দেওয়া আছে যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর
রক্তপাত মন্থর এবং হচ্ছে কি এবং হচ্ছে বন্ধের প্রক্রিয়াকে আমরা হচ্ছে হিমোস্ট্যাসিস বলি। কি বলি? হিমোস্ট্যাসিস বলি। রক্ততঞ্চনের জন্য আমাদের সময়কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ তোমার কোথাও কেটে গেলে সেখানে রক্ততঞ্চন বা রক্তটা তঞ্চিত হতে বা ক্লট হতে সময় লাগে হচ্ছে 4 থেকে 5 মিনিট। আর রক্তক্ষরণকাল অর্থাৎ রক্তটা পড়তে পারে সর্বোচ্চ 1 থেকে 4 মিনিট, এর বেশি হয়ে গেলে তোমার কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সমস্যা হবে। এবং জমাট বাঁধা শেষ হলে যে হলুদ তরলটা বেরিয়ে আসে তাকে হচ্ছে আমরা সিরাম বলি। অর্থাৎ একটা এমসিকিউ থেকে কিন্তু হচ্ছে আমরা আরও কয়েকটা এমসিকিউ এখানে সলভ করে ফেললাম। ওকে, এবার দেখো নতুন টিস্যুকোষ সৃষ্টির জন্য কোনটি ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়? ওইটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইব্রিন জালকটা কখন হয়, যেমন হচ্ছে আমার এখানে কেটে গেছে, সো এই কেটে যাওয়া জায়গাটাতে আমার কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে করে আমার হচ্ছে অনুচক্রিয়াগুলো জমাট বেঁধে ক্লটিং ফ্যাক্টরগুলোকে ব্যবহার করে এখানে একটা ফাইব্রিন জালক সৃষ্টি করছে। এখন এই ফাইব্রিন জালকটা যদি সবসময় থাকে তাহলে কিন্তু আমার এই যে ক্ষত জায়গাটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু আর রিপেয়ার হবে না, আর জীবন এরকমই থাকবে। সো এই জিনিসটাকে সরিয়ে ফেলে আমার এখানে নতুন টিস্যুকোষ অর্থাৎ নতুনভাবে আমার আগের মতো করে দিতে আমার কিন্তু হচ্ছে এই জিনিসটাকে ধ্বংস করতে হবে, এবং এইটার জন্যই আমাদের প্লাজমিন জিনিসটা কিন্তু হচ্ছে এখানে হেল্প করে, এবং প্লাজমিন হচ্ছে নতুন টিস্যুকোষ সৃষ্টির জন্য আমার ফাইব্রিন জালকটাকে ধ্বংস করে দেয়। ওকে, সো দেখো যে প্লাজমিন এটার হলুদ তরল বেরিয়ে এসে থেকে সেটাকে সিরাম বলে। সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এতে আমাদের ফাইব্রোনিজেন, প্রোথ্রম্বিন এবং হচ্ছে কি ফ্যাক্টর এখানে কততম? এখানে সম্ভবত 3 এবং হচ্ছে আমাদের 8 থাকে না। ওকে, সো এটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। 8 থাকে না কারণ সেগুলো রক্ততঞ্চনে ব্যবহৃত হয়েছে। আর সিরামে সেরাটোনিন বেশি থাকে কারণ অনুচক্রিকাতেও সেরাটোনিন থাকে। অনুচক্রিকা ভেঙে যাওয়া সেরাটোনিন সিরামে চলে আসে এবং ফাইব্রিন জমাট সাময়িক। ফাইব্রিন জমাটটা কি? সাময়িক। কেন? কারণ হচ্ছে এখানে কি আবার নতুন করে পুনর্গঠন করতে হবে এই কারণে। সো এটার জন্য আমাদের প্লাজমিন কি করে? এখানে আমার প্লাজমিন হচ্ছে একটা এনজাইম, নাম শুনে বুঝতে পারতেছো, আইএন আছে যেহেতু, এবং তোমরা যেহেতু জানো যে আমাদের দেহের কি হচ্ছে, আমাদের দেহের হচ্ছে মানে প্রধান বা হচ্ছে গাঠনিক যে উপাদান বা গাঠনিক যে অংশটা সেটা কি? সেটা হচ্ছে প্রোটিন। তার মানে কি আমার এখানে অবশ্যই প্রোটিনই প্রয়োজন হবে। সো এরকমই একটা প্রোটিন সংক্রান্ত এনজাইম প্লাজমিন, এই এনজাইমটা কি করে? ফাইব্রিন জালকটাকে ধ্বংস করে দেয়। ফাইব্রিন জালকটাকে কি করে? ধ্বংস করে দেয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো মানব দেহে কত ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়? সো আমরা মোটামুটি জানি আমাদের দেহে পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের পাওয়া যায়? 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি পাওয়া যায়। সেমভাবে আমাদের দেহে কিন্তু হচ্ছে আমাদের লসিকা গ্রন্থিও পাওয়া যায়। যেই লসিকাগুলো কি করে? লসিকাগুলো হচ্ছে আমাদের দেহের কোষের বিভিন্ন ফাঁকে ফাঁকে থেকে আমরা জানি যে আমাদের দেহে কিন্তু হচ্ছে টোটাল 2টা সংবহনতন্ত্রের মতো আছে, একটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র আর একটা হচ্ছে লসিকা সংবহনতন্ত্র। সো এই লসিকা সংবহনতন্ত্রের মধ্যে কিন্তু আমাদের গ্রন্থি আছে। তো এই গ্রন্থিগুলো হচ্ছে টোটাল কয় ধরনের? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের, রাইট। সো 5 ধরনের, এটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম, সাবমিট করলাম এবং দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরটা কি? সঠিক। ওকে, সো মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়: লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস এবং লালোস্থিমজ্জা। এবং এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, বিশেষ করে টনসিলের 3টা অংশ, প্লিহার ব্যাপারে একটা প্রশ্ন আছে, থাইমাস এখানেও একটা প্রশ্ন আছে, লালোস্থিমজ্জা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আছে। তো তোমাদের জন্য আমার হচ্ছে বাড়ির কাজ যেটা হচ্ছে তোমরা সাধারণত করে রাখবা, সেটা হচ্ছে যে এইখানে এই যে জিনিসগুলো আছে তুমি একটু পরেই দেখবা এগুলো কিন্তু কীভাবে সাজিয়ে লেখা আছে। সো সেই জিনিসগুলো হচ্ছে তুমি একটু সাজিয়ে লিখবা যাতে করে হচ্ছে তোমার একবার পড়া হয়ে যায় এবং একই সাথে তুমি হচ্ছে এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো তুমি হচ্ছে দেখতে পারো। ওকে, আচ্ছা, কোনটিকে ব্লাড ব্যাংক বলা হয়? তো তোমাদের একটা জানিয়ে রাখি যে আমাদের যকৃতের মধ্য থেকে কিন্তু 1500 সিসি বা 1500 মিলিলিটার পর্যন্ত রক্ত প্রতিদিন মানে হচ্ছে প্রতি মুহূর্তে চলাচল করে, রাইট। সো এটার কারণে কিন্তু যকৃৎ হচ্ছে আমাদের রক্তের একটা বেশ ভালো অংশ হচ্ছে সে আমাদের ধারণ করে। বাট আমাদের এই যে প্লিহা আছে, এই প্লিহা কিন্তু হচ্ছে রক্তের বা হচ্ছে আমাদের দেহের ব্লাড ব্যাংক বা হচ্ছে রক্তের রিজার্ভার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? রিজার্ভার হিসেবে কাজ করে। সো এই প্লিহা বা লসিকা গ্রন্থি ও কিন্তু হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা উত্তরটা সঠিক আছে যে ও প্রায় হচ্ছে 300 মিলিলিটার, ও হচ্ছে একদম আস্ত 300 মিলিলিটার রক্ত হচ্ছে ওর মধ্যে জমা রাখে। অর্থাৎ কারো প্লিহা যদি কেটে বের করা হয় তাহলে দেখবো যে সেখানে প্রায় 300 মিলিলিটার রক্ত কিন্তু হচ্ছে জমা আছে। তার মানে এইটা কিন্তু তার জমা, অর্থাৎ আমাদের দেহে যদি কোনো কারণে এরকম এই পরিমাণ রক্ত বের হয়ে যায়, প্লিহা কিন্তু এটাকে কি করতে পারবে? আমাদের সরবরাহ করতে পারবে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ব্যাংক বা হচ্ছে রক্তের রিজার্ভার, এবং এটা হচ্ছে রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। আমরা মনে আছে আমাদের হচ্ছে আমরা যখন বর্জ্য নিষ্কাশনে পড়ি তখন কি হয়? পরিশ্রুত হয়। তবে এর আগে আমাদের প্রধান ছাঁকুনি হিসাবে, রক্তের প্রধান ছাঁকুনি হিসাবে আমাদের এই প্লিহাটা ব্যবহৃত হয়। সো এই প্লিহা সম্পর্কে অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, সো তোমরা অবশ্যই পড়ে রাখবে। এবং দ্বিতীয় যে জিনিসটা পড়তে হবে যে লোহিত রক্তকণিকার কবরস্থান কিন্তু হচ্ছে আমাদের প্লিহা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কোনটির অপর নাম মাইট্রাল কপাটিকা? মাইট্রাল হচ্ছে কি? ওই যে আমাদের যারা হচ্ছে চার্চে থাকে তাদের যে টুপি, সেই টুপির মতো দেখতে মাইট্রাল কপাটিকা।
সো এই মাইট্রাল কপাটিকা এটা হচ্ছে কোনটির অপর নাম? সো আমরা জানি যে আমাদের হচ্ছে এখানে বেশ কয়েকটা কপাটিকার নাম দেওয়া আছে। সো আমি তোমাদের জন্য এটাকে এখানে দেখো, আমাদের যে দাগানো বইটা আছে বিব্রেনের, তোমাদেরকে যে বিভিন্ন কোর্সে আমাদের কি বলে এটাকে শিওর সাকসেস কোর্স, ফার্স্ট টাইমার কোর্স, তারপর হচ্ছে সেকেন্ড টাইমার, সবগুলো কোর্সে তোমাদের যে দাগানো বই দেওয়া আছে সেই দাগানো বই থেকেই তোমাদের কিন্তু হচ্ছে রেফারেন্স নিয়ে এসেছি। সো দেখো যে আমাদের এই যে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান কিন্তু হচ্ছে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে। এটার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ঝিল্লিময় কপাটিকা। সো আমাদের প্রশ্নটা কি ছিল যে কোনটির অপর নাম মাইট্রাল কপাটিকা? আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি। এছাড়াও তোমার হচ্ছে এই অংশটুকু থেকে যত রকম প্রশ্ন হতে পারে তার একটা সারসংক্ষেপ কিন্তু তুমি এখানে দেখতে পেলা যে আমাদের এটা কি বাইকাসপিড কপাটিকা। এটা কি কপাটিকা? বাইকাসপিড কপাটিকা, রাইট? ওকে, সাবমিটটা করে দিয়েছি, কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, এরপর দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টলে কত সময় লাগে? এটা একটা জাতীয় প্রশ্ন, যে কোনো অ্যাডমিশন বলো, নার্সিং বলো, মেডিকেল বলো, ঢাবি বলো, জাবি বলো, যেখানেই বলো হচ্ছে আমাদের এই প্রশ্নটা একটা জাতীয় প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তরের জন্য আমরা হচ্ছে একটু এইটা দেখে নিব। দেখো আমাদের সম্পূর্ণ যে আমাদের মায়োকার্ডিয়াম বা হচ্ছে আমাদের দুঃখিত আমাদের সম্পূর্ণ যে প্রসেসটা, অর্থাৎ হৃৎপিণ্ড তার যে স্বাভাবিক প্রসিডিউরটা করে, অর্থাৎ পাম্প করে, সো এই যে কার্ডিয়াক চক্রটা আছে, এই কার্ডিয়াক চক্র আমাদের শুরু হয় কাকে দিয়ে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল দিয়ে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল দিয়ে সেটা অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে। এখন অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি ঘটে? আমার সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে, আর আমার পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে কোথায় আসে? ফুসফুস থেকে আমার হচ্ছে বাম অলিন্দে আসে। পরবর্তীতে আমাদের এখানে ডায়াস্টল সম্পন্ন হওয়ার পরে, অর্থাৎ আমাদের অ্যাট্রিয়াম বা আমাদের অলিন্দের প্রসারণের পরে আমাদের অলিন্দের কি হয়? সংকোচন ঘটে। তো সংকোচনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে, তখন হচ্ছে আমাদের যে কপাটিকাগুলো আছে এগুলো খুলে যায়, খুলে গিয়ে আমার ডান অ্যাট্রিয়াম থেকে আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ডান নিলয়ে বা ডান ভেন্ট্রিকলে আসে, আর বাম ভেন্ট্রিকল থেকে বাম অলিন্দ থেকে বাম ভেন্ট্রিকলে আমার কি অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো আসে। পরবর্তীতে আমাদের ভেন্ট্রিকলের সিস্টল ঘটে, এবং ভেন্ট্রিকলের সিস্টলে আমাদের কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস ঘটে, মনে আছে? সেটা কি হয়? সেখানে কিন্তু লাভ শব্দের বা লাভ সদৃশ একটা শব্দ হয়। এবং এই শব্দটা কেন হয়? কারণ হচ্ছে তখন কিন্তু আমাদের এই যে তোমার কি বলতে পারি, আমাদের যে কপাটিকাগুলো, অর্থাৎ আমাদের ট্রাইকাসপিড কপাটিকা এবং একটু আগে পড়ে আসে আমাদের বাইকাসপিড এবং আমাদের হচ্ছে বা মাইট্রাল কপাটিকা, যেটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল বাম নিলয়ের মাঝখানে থাকে এবং ডান ভেন্ট্রিকল ডান নিলয়ের মাঝখানে থাকে কে? আমাদের ত্রিস্তরী কপাটিকা বা হচ্ছে আমাদের হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আর এখানে কি থাকে? বাইকাসপিড কপাটিকা। সো এরা হচ্ছে সজোরে বন্ধ হয়ে যায়, সজোরে কি হয়? বন্ধ হয়ে যায়, এবং তখনই আমার হচ্ছে একটা লাভ শব্দের বা লাভ সদৃশ মানে লাভ শব্দের একটা সৃষ্টি হয়। ওকে, পরবর্তীতে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের ডায়াস্টল, এটা কিন্তু হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টলে। ভেন্ট্রিকলের সিস্টল কেন? কারণ হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল হওয়ার কারণেই কিন্তু হচ্ছে আমার এগুলো কি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমার পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসের দিকে রওনা করেছে, এবং আমার এই যে কি বলে তোমার বাম ভেন্ট্রিকলের মাধ্যমে আমার হচ্ছে মহাধমনী পথে, বাম ভেন্ট্রিকল থেকে যেখান থেকে হচ্ছে আমাদের মহাধমনী শুরু, সেই মহাধমনী পথে আমাদের হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখন সমগ্র শরীরে সংবাহিত হবে। সো এটা হচ্ছে আমাদের সেই ভেন্ট্রিকলের সিস্টল। পরবর্তীতে ভেন্ট্রিকলের ডায়াস্টলে আবার কি হয়? ডায়াস্টলে হচ্ছে আমাদের এই যে কপাটিকাগুলো, সেমিলুনার কপাটিকাগুলো যেগুলো হচ্ছে এই দুইটা জায়গায় থাকে, সেই দুই জায়গায় থাকার কারণে এগুলো কি বন্ধ হয়ে যায়, এবং তখন হচ্ছে আমাদের ডাব সদৃশ শব্দের সৃষ্টি হয়। সো এগুলো আমি কেন বললাম? কারণ হচ্ছে তুমি হচ্ছে জিনিসটা জেনে গিয়েছো, তো বুঝতেই পারতেছো যে তোমার এইখানে রক্তগুলো আসার জন্য অনেক সময় লাগবে। তো এখানে লাগবে হচ্ছে 0.7 সেকেন্ড, এখানে লাগবে 0.1 সেকেন্ড, পরবর্তীতে লাগবে 0.3 এবং সবার শেষে 0.5 সেকেন্ড। অনেক সময় এটা মনে থাকে না, সেই কারণে হচ্ছে আমরা ছোট্ট একটা ট্রিক্স ইউজ করবো, সেটা হচ্ছে 1735। কত? 1735। 1735 এটা হচ্ছে এরকম যে সিস্টল ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল, এরপরে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল, ঠিক আছে? আগে সিস্টল, এরপরে হচ্ছে ডায়াস্টল। সো 1735 সাল মনে রাখা আমাদের জন্য সহজ। তো 1700 মানে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1, অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7, আবার হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের সিস্টলে হচ্ছে 0.3, ভেন্ট্রিকলের ডায়াস্টলে 0.5, শেষ, ঠিক আছে? সো এই জিনিসটা তাহলে আমরা একটু উত্তরটা দেখি, উত্তরটা আমাদের সঠিক হয়েছে কিনা। সো উত্তরটা দেখো যে আমাদের ডায়াস্টলে কত সময় লাগে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কত সময় লাগে। সো ভেন্ট্রিকল কি আমরা বলছিলাম কি আমাদের হচ্ছে 1735, তো সেই সময় আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারলাম কি আমাদের এটা 0.5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার দেখো মানব হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপেশির সংকোচন ও প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। তোমাকে আসলে একটা তথ্য দিলাম। এবারে হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যবর্তী প্রাচীরটার নাম কি? তো আমরা জানি যে হৃৎপিণ্ডের বহিরাবরণের নাম কি? পেরিকার্ডিয়াম, রাইট? পেরি মানে হচ্ছে পার্শ্ব, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড সংক্রান্ত, তার মানে হৃৎপিণ্ডের যে কোনো প্রকার আবরণই হচ্ছে তুমি আগে দেখবা যে পেরি কথাটা আসে কিনা। তো পেরি মানে কি? পার্শ্ব। পেরিকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডকে আবৃতকারী আমাদের আবরণ। ওকে, সো এটা তো গেল। এরপরে হচ্ছে এটার মধ্যে থাকে হচ্ছে অ্যাপিকার্ডিয়াম বহিঃস্তর, মায়োকার্ডিয়াম মধ্যস্তর, আর এন্ডোকার্ডিয়াম কি? অন্তঃস্তর। সো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের মধ্যবর্তী স্তরের পেশি
পেশির কথা বলা হচ্ছে, তো অবভিয়াসলি এটা মায়োকার্ডিয়ামই হবে। তবে আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে এই যে দেখো লেয়ার্স অফ হার্ট খুব সুন্দরভাবে দেওয়া আছে, একদম মধ্যে হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মাঝখানে বেশ পুরু অংশটাকে আমরা বলি হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং বাইরের যে অংশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপিকার্ডিয়াম, এবং এটা কিন্তু হচ্ছে ভিসেরাল লেয়ার কার, আমাদের সিরাস পেরিকার্ডিয়ামে। তোমরা হচ্ছে তোমাদের বইতে খুব সুন্দরভাবে এটা লেখা আছে, এবং এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, তারপরে হচ্ছে এই যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এরপরে হচ্ছে এটার পরবর্তী অংশ হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। সো পেরিকার্ডিয়াম বা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ সবগুলো সংক্রান্ত যে তথ্যগুলো আছে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এই যে দেখো এপিকার্ডিয়াম হৃৎপ্রাচীরের সব থেকে বাইরের স্তর, এবং এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে আমাদের যে চর্বি এগুলো কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় আছে। মায়োকার্ডিয়াম হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর, এবং সবার শেষে হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেটা কি হৃৎপ্রাচীরের সব থেকে ভেতরের স্তর। একটা হচ্ছে মধ্যবর্তী আর একটা হচ্ছে ভেতরের। সো মধ্যবর্তীকে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম কি সবচেয়ে ভেতরের স্তর, এবং এইটাই কিন্তু প্রশ্ন করেছে যে সব থেকে আমাদের দৃঢ় প্রকৃতির, এবং এগুলো এই যে দৃঢ় প্রকৃতির, দেখছো দৃঢ় প্রকৃতির, রাইট, সব থেকে পুরু স্তরটা। ওকে, ঠিক আছে, রাইট। এরপর দেখো মানবদেহে কোন অঙ্গে সব থেকে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়। একটু আগে তোমাকে ইনফরমেশনটা দিয়ে রাখছিলাম যে আমাদের হচ্ছে ঝামেলা লাগে। একটা হচ্ছে আমাদের যকৃতে যদি 1500 সিসি রক্ত সংবাহিত হয়, আর আমার প্লিহায় যদি মাত্র 300 মিলিলিটার রক্ত মানে হচ্ছে অবস্থায় থাকে বা হচ্ছে সঞ্চিত অবস্থায় থাকে, তাহলে আমার কোনটা ব্লাড ব্যাংক? সো এখানে কি হয়, এখানে হচ্ছে রক্তটা প্রবাহিত হয়, এবং সেটা কত 1500 সিসি পরিমাণ পর্যন্ত সে হচ্ছে রক্তটা সঞ্চিত হচ্ছে এবং হচ্ছে প্রবাহিত হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস। এই কারণে যকৃৎ হচ্ছে কি, যকৃৎ হচ্ছে আমার এই উত্তরটা, ঠিক আছে। এটা ভুলক্রমে এরকম দেওয়া আছে, সমস্যা নেই, এটার উত্তরটা হচ্ছে যকৃৎ, রাইট। ওকে, সমস্যা নেই, এটা হচ্ছে ঠিক করে দেওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, রাইট। সো দেখো এটা হচ্ছে আমাদের যকৃৎ, যে রক্ত প্রবাহের বিভিন্ন কলায় ভিন্ন রকম হয়। যকৃতের সব থেকে বেশি মাত্রায় হয়ে থাকে এই যে 1350 মিলিলিটার পার মিনিট। সো এখানে একটু দেখতে পাচ্ছ যে আমাদের কিভাবে হচ্ছে এটা আসলে যাচ্ছে, দেখছো যে একই দিকে আমার হচ্ছে তোমার ধমনী থেকে, একই দিকে হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে আমাদের সেই যকৃৎ। তো যকৃতে হচ্ছে আমাদের একই দিক থেকে আমার কি বলে এটাকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হচ্ছে, আবার কিন্তু আমাদের যে তোমার কি বলে এটাকে শিরা বা হচ্ছে আমাদের যে দুঃখিত, আমাদের যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেটাও বের হচ্ছে, আবার হচ্ছে আমাদের যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটাও কিন্তু হচ্ছে আমার গৃহীত হচ্ছে। সো এই হচ্ছে আমাদের সেই যকৃৎ। ওকে, এরপর দেখো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় পাওয়া যায়, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় পাওয়া যায়, এটার জন্য কিন্তু দেখো খুব সুন্দরভাবে সবগুলো হচ্ছে এখানে লেখা আছে যে ব্যারোরিসেপ্টর দুই রকম, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, ঠিক আছে। অর্থাৎ আমাদের দেহে এই যে ব্যারোরিসেপ্টর আছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, এবং এটার ফলে যে আমাদের হচ্ছে একটা রিফ্লেক্স ঘটে, এটাকে আমরা কি বলি, ব্যারো রিফ্লেক্স। তো এটার জন্য উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো কোথায় পাওয়া যায়, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং ডান ও বাম অনুপ্রস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে হচ্ছে ব্যারোরিসেপ্টরগুলো অবস্থান করে। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, এটার নামটাও দেওয়া আছে যে আয়তন রিসেপ্টর। কেন? কারণ হচ্ছে এটাকে আয়তন ব্যবহার করে তার কাজটা সম্পন্ন করে। এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডায়নাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো কি এই ধরনের। তো আমরা খুব সহজেই বলতে পারি কি যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো তাহলে কোথায় পাওয়া যায়, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো হচ্ছে আমাদের এই যে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চে আমরা হচ্ছে এটা পেয়ে যাই, রাইট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো যে রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে কি বলা হয়, এটাকে কে পারবে? আমি দেখি একটু, এটা সব সময় নিব। এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমাদের হচ্ছে বারবার যখন আমাদের ক্লাস চলে তখন কিন্তু তোমাদেরকে বারবার আমরা এটা বলি যে তোমার হচ্ছে ই করতে কি বলে এটাকে বারবার হচ্ছে বলি যে আমাদের শব্দের সবার শেষে ওই যে অধ্যায় ভিত্তিক, সারসংক্ষেপ ভিত্তিক বা শব্দ শ্রেণী ভিত্তিক কয়েকটা ওয়ার্ড আছে না একদম শেষে, ওই যে লাল একটা হলুদ পেজ, তার উপরে মানে একটু কালো লালে অক্ষরে লেখা যে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ শব্দাবলী। তো সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে, এবং তোমরা জেনে রাখবা যে আমাদের লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের জন্য যে শতকরা হিসাব সেটা হচ্ছে আমাদের হেমাটোক্রিট। কি এটা? হেমাটোক্রিট। এবং এরিথ্রোপয়েসিস হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। এরিথ্রো মানে হচ্ছে লোহিত, পয়েসিস মানে হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। ওকে, তো এখানে খুব সুন্দরভাবে সবগুলো দেয়া আছে যে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ের কুসুমথলিতে, মধ্যবর্তী পর্যায়ে যকৃতে এবং শেষ পর্যায়ে জন্মের পর থেকে অস্থিমজ্জাতে যে পদ্ধতিতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, এরিথ্রোপয়েসিস। এছাড়া আমাদের হেমাটোক্রিট কি আয়তন পরিমাপের একক। তারপরে হচ্ছে আমাদের লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, লসিকাকে দুধের মতো সাদা দেখা যায় এবং এটাকে বলা হয় কাইল। আর প্রাচীরের সুবিকশিত লসিকা নালীকে আমরা হচ্ছে ল্যাকটিল বলি। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেওয়া আছে, তুমি একবার দেখলি তোমার জন্য জিনিসটা কি অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এরপর দেখো যে কোন রোগের কারণে হৃৎপিণ্ড বড় হয়ে যায়। ঠিক আছে, বেশ ভালো একটা প্রশ্ন যে কোন রোগের কারণে আমাদের হৃৎপিণ্ড বড় হয়ে যায়। সো এটা কি, এটা হচ্ছে মেগা, মানে হচ্ছে কি হৃৎপিণ্ডটা বড় হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা কি বড় হয়ে যাচ্ছে। তো তুমি বুঝতেই পারছো এটার উত্তরটা কি হবে, কার্ডিওমেগালি। অর্থাৎ আমার হৃৎপিণ্ডটা বড় হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা কি বড় হয়ে যাচ্ছে বা মেগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সূত্রটা কিন্তু একদম সঠিক। ওকে, আচ্ছা, এরপর দেখো সর্বশেষ প্রশ্ন যে হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষা দ্বারা। হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার দ্বারা? তোমরা অবশ্যই এখানে যে জিনিসটা করবা, দেখো
হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার থেকে? সো তোমরা তোমাদের বইতে, এটা আমি একটু পরে অ্যাড করে দিব, সমস্যা নেই। সো তোমরা সেখানে দেখবা যে তোমাদের এরকম খুব সুন্দরভাবে, দুঃখিত এভাবে না, তোমার হচ্ছে খুব সুন্দরভাবে এখানে কী দেওয়া আছে জানো? এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা কয়েকটা পরীক্ষা এবং হচ্ছে এটা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমাদের কয়েকটা তথ্য দেওয়া আছে, ঠিক আছে? বিএনপি, তারপরে হচ্ছে আমাদের কি বলে এটাকে, ইসিজি, ইলেকট্রোকার্ডিয়াম, সবগুলো সম্পর্কে একত্রে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে যে এই বক্সটা খুব ভালোভাবে পড়া। আমি তোমাকে চাই, আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে একটা নির্দিষ্ট টপিক রাখি, যে টপিকটা তোমাকে হচ্ছে কি এক্সট্রা পড়তে হয়। তো সেই এক্সট্রা পড়াটাই হচ্ছে এইটা, ঠিক আছে? যেটা হচ্ছে তুমি কি করবা, যেটা হচ্ছে তুমি হচ্ছে তোমার বই থেকে, মেইন বই থেকে, ঠিক আছে? একটু পরে আমি আমাদের যে, তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাই এটার মানে এটা কোথায় পাবো? এটা পাবা হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন বক্সটা আছে, সেই ডিসক্রিপশন বক্সের একদম প্রথমেই লিঙ্ক আকারে দেওয়া আছে, এবং সেখানেই তুমি হচ্ছে এটা ক্লিক করলে তুমি হচ্ছে এখানে চলে যাবে এবং প্রত্যেকটা পরীক্ষার সাথে সাথে তুমি কিন্তু হচ্ছে ব্যাখ্যাগুলো দেখতে পারবা। সো সেখান থেকে তুমি হচ্ছে এটা পড়বা, ওকে? সো এই হচ্ছে আমাদের ইন টোটাল বিষয়টা গেল। সো উত্তরটা কী হবে? উত্তরটা আমরা আগেই আসি, উত্তরটা কি? আমাদের বিএনপি, ঠিক আছে? আগে এটা সম্পর্কে আমি একটা খুব মানে জিনিস দিতাম আর কি, এটার মনে রাখার জন্য, বাট এখন এটা দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, সো প্রশ্ন হিসাবে আমরা আরেকটা রেখেছি 1001তম প্রশ্নটা তোমাদের সামনে এরকম আসবে যে সবগুলোতে তুমি হচ্ছে যুক্ত আছো কিনা, এটা নিয়ে সময় নষ্ট করবো না। তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।